খুঁজে পায় না। 3 দিন যাবৎ কোনো যোগাযোগ নেই, অথচ দেখা হলে গদগদ সংলাপ। আরেকবার শুধু আসুক কাছে। ধাক্কা দিয়ে যদি ম্যানহোলে না ফেলেছে, তো তার নাম নম্রতা না, অভদ্র একটা। নম্রতা এবার সত্যি সত্যি বিয়ে করে ফেলবে। শুধু বিয়ে করেই সে শান্ত হবে না, অতি শীঘ্রই অন্তঃসত্ত্বা হয়ে আরফানের হাসপাতালেই ডেলিভারি করাবে। ভয়ানক প্রতিশোধ তুলবে সে। এত সহজে ছাড়বে না, কখনো না। নম্রতার ভাবনার মাঝেই পেছন থেকে ডেকে উঠল নীরা। শেষ হলো, চল। নীরার মুখ থমথমে। সকাল থেকে কেমন গম্ভীরভাবে চলাফেরা করছে সে, বেশি কথা বলছে না। নম্রতা বুঝেছে কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে ধরতে পারছে না। নম্রতা তাড়াহুড়ো করে ব্যাগ কাঁধে নিয়ে সম্মতি জানালো। তার শেষ। নীরা বিরস মুখে বেরিয়ে পড়ল। 4 দিনে কেমন বিধ্বস্ত হয়ে গেছে মেয়েটার মুখ। সবসময় সেজেগুজে থাকা মেয়েটা ঠিকমতো চুল পর্যন্ত আঁচড়াচ্ছে না। নম্রতার কষ্ট হয়, ভেতরে কোথায় যেন চিনচিনে ব্যথা করে ওঠে। এই মেয়েটার জন্য যদি একটু কিছু করতে পারত সে। ভার্সিটিতে পৌঁছে ডিপার্টমেন্টের সামনে আসতেই একরকম দৌড়ে এলো একটা হ্যাংলা পাতলা ছেলে। নম্রতা নীরা প্রথম দফায় চিনতে না পারলেও পরে চিনল। লোকটা ডাক্তার আরফানের অ্যাসিস্ট্যান্ট গোছের ছেলেটি। নম্রতা অবাক হয়ে বলল, আপনি এখানে? ছেলেটা বাম হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মুছে একটা বই এগিয়ে দিল। সাইকোলজির উপর লেখা মোটা ইংরেজি একটা বই। নম্রতা হাত বাড়িয়ে বইটা নিল। আগের থেকেও অবাক হয়ে বলল, এটা কি? স্যার দিয়েছে। আরফান স্যার, বইটা নাকি ফেলে এসেছিলেন আপনি, গুরুত্বপূর্ণ বলে আমায় পাঠালো। যাহা মিথ্যা কথা। নম্রতা কখনোই কোনো বই ফেলে আসেনি। এই ডাক্তার খুব পাজি, নির্ঘাত কোনো কাণ্ড ঘটিয়েছে এই বইয়ে। কিন্তু সত্যটা মুখ ফুটে বলল না নম্রতা। ঠোঁটে ভদ্রতার হাসি ফুটিয়ে ধন্যবাদ জানালো। লোকটা বিদায় নিতে অন্যরকম এক অনুভূতিতে বুক ধরফর করে উঠল তার। অভ্যাসবশত বইয়ের মলাটের নিচে হাত দিতে পেয়ে গেল লেফাফায় মোড়া চিরকুট। নম্রতার উত্তেজনা এবার দ্বিগুণ হলো। প্রথম চিঠি পাওয়ার মতো কাঁপতে লাগলো হাত পা। নম্রতা সেই কাঁপুনি হাত চেপে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে নীরাকে? নম্রতা চিঠি ভুলে ওদের পিছনে দৌড় লাগালো। কিন্তু মাঝপথে ঘটে গেল এক অঘটন। নম্রতা কাছাকাছি পৌঁছানোর আগেই শটান চড় পড়ল অন্তুর গালে। চিঠি হাতে নম্রতার মোহচ্ছন্ন অবস্থাতে অন্তু এসে পাশে দাঁড়ালো। চোখ দুটোতে রাত জাগার ক্লান্তি। নীরা তাকে দেখেও দেখলো না। তোর সাথে কথা আছে নীরা, একটু এদিকে আয়। নীরা অন্যদিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। অন্তু চোয়াল শক্ত করে বলল, আমি তোর সাথে কথা বলছি নীরা। নীরা এবারও উত্তর দিল না, তাকালো না পর্যন্ত। অন্তুর মেজাজ বিগড়ে গেল। প্রতি পদে পদে নিজেকে ছোট করতে করতে এবার সে ক্লান্ত। অন্তু মুখ ফুলিয়ে শ্বাস টেনে নীরার ডান হাত ধরে হ্যাচকা টানে সামনের দিকে পা বাড়ালো। অন্তুর এমন কাজে মোহভঙ্গ হলো নম্রতার। চিঠি আর বইটা ব্যাগে পুড়ে নীরাদের পেছনে ছুটল। নীরাদের কাছাকাছি পৌঁছানোর আগেই বাম হাতে অন্তুর গালে কষে চর বসালো নীরা। অন্তু থমকালো। কয়েক সেকেন্ডের জন্য পা আটকে গেল নম্রতার। হতভম্ব চোখে নীরার দিকে তাকিয়ে থেকে দৌড়ে গিয়ে ওদের পেছনে দাঁড়ালো। চোখে মুখে তার আতঙ্ক। অন্তুর কালো মুখ প্রচন্ড রাগে আরো কালো হয়ে উঠল। নীরার ডান হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে বলল, সমস্যা কি তোর? হ্যাঁ, কথায় কথায় হাত চড়ার কারণ কি? কিছু বলছি না মানে যা ইচ্ছে তাই করতে পারবি? হ্যাঁ, দোষ আমি করেছি মানছি, তুই দোষ করিসনি। আবার জীবনটা নরক থেকেও জঘন্য করে তুলেছিস। তোর তো এই একটাই দোয়াক, কেন তোকে ভালোবাসলাম? আরে ভালোবাসাটা যদি নিজের হাতে থাকতো তাহলে তোকে ভালোবাসার প্রশ্ন আসছে না। না পারছি ভালোবাসতে, না পারছি ভুলতে। আই জাস্ট হেট ইউ। শেষের কথাটা চেঁচিয়ে বলল অন্তু। নম্রতা অসহায় চোখে এদিক ওদিক তাকালো। ডিপার্টমেন্টের জুনিয়ররা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। যাদের মধ্যে এত ভালো বন্ডিং তাদের আজ এই পরিণতি। কৌতূহল তো থাকবেই। নম্রতা নীরার বাম হাতের কনুয়ে হালকা স্পর্শ করে বলল, অন্ত যখন কথা বলতে চাইছে তখন কথা বললে সমস্যা কি? নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ? চল অন্য কোথাও গিয়ে বসি, সবাই দেখছে। অন্ত প্লিজ দোস্ত, রাগারাগি করিস না। অন্তু চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। ঠিক তখনই আয়েশি চালে পাশে এসে দাঁড়ালো নাদিম। কপাল কুচকে বলল, সবাই চোখ মুখ কালো কইরা দাঁড়ায় আছিস কেন? সবাই চাইয়া আছে, নাটক দেখা আছিস নাকি? কি হয়েছে? নম্রতা চোখের ইশারায় কিছু বোঝালো। নীরা কাটকাট কণ্ঠে বলল, আমি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক নই। কোনো জঘন্য মানসিকতার মানুষের সাথে তো কখনোই নয়। নীরার কথাটা শেষ হতেই সজোরে চড় পড়ল তার গালে। নম্রতা 2 হাতে মুখ চেপে হতভম্ব চোখে চেয়ে রইল। নাদিমও বিস্মিত। অন্তুকে সবল হাতে ধাক্কা দিয়ে ধমকে উঠে বলল, তোর সাহস কেমনে হয় ওর গায়ে হাত তোলার? ফিরোগুলি দেখাও।
অন্তু ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে নাদিমের নাক বরাবর খুশি ছুড়ল। নাদিমও পিছিয়ে নেই, ডান হাতের পিঠ দিয়ে নাকটা মুছে নিয়ে অন্তুর চোয়াল বরাবর খুশি লাগালো। নম্রতা ছুটে এসে নাদিমের হাত ধরে আটকালো। সেই সুযোগে আরো 2-4 ঘা লাগিয়ে দিল অন্তু। তীব্র ক্ষোভ নিয়ে বলল, শুধু আমার দোষে দেখিস তোরা, হ্যাঁ? সবার কাছে শুধু আমি দোষী। জীবনের প্রথম বাপের সাথে ঝামেলা হয়েছে, বাপের মুখের উপর কথা বলেছি শুধু এই মেয়েটার জন্য। কি করিনি আমি ওর জন্য, হ্যাঁ? আর এখন আমার মানসিকতা জঘন্য। সব ভুলে গিয়ে এত বেয়াদবির পরও শুধুমাত্র আমার কথা ভেবে আব্বায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল বাসায়। আর ও কি করেছে জানিস? হ্যাঁ, মুখের উপর না করে দিয়েছে। এত দেমাক। নাদিম ফুঁসে উঠে বলল, না করছে তো জোর করিস কেন? জোর করে বিয়ে করছে শালা জচ্চুর। অপমানে ভেতরটা থমথমে হয়ে গেল অন্তু। এতটা অসম্মান, এতটা অপমানের সম্মুখীন আদৌ কখনো হতে হয়েছিল তাকে? অন্তু তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, আই স্পেন্ড অন ইউর এ ফ্রেন্ডশিপ। কখন আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিস কেউ? এতগুলো বছর ধরে পড়ছি, তখন তোদের বন্ধুত্ব কইছিল। বন্ধুত্ব শুধু ওর জন্য? ও মায়া বলে এত টান? সুন্দরীদের প্রতি গদগদ টানতে থাকবি, তাই না? মুখ সামলায় কথা বল অন্তর। এতদিন তো কিছুই বলিনি, কিছু না বলেও দোষী হয়েছি। নতুন করে দোষের কি? আব্বাই আমার জন্য আমার গায়ে হাত তুলেছে। কতটুকু জ্বলেছে আমার ধারণা আছে তোর? হ্যাঁ, শুধুমাত্র এই মেয়েটার জন্য। কথাটা বলে তাচ্ছিল্যের হাসি হাসলো অন্তু। বাপ মায়ের মর্যাদা তুই কি বুঝবি? বাপ মায়ের ঠিকঠাক চিনিস না তো তুই। একমাত্র বোনের খোঁজখবর নিষ্ঠা প্রায় 4 বছর। এখানে এসে মূল্যবোধ ছেড়ে আসিস, হ্যাঁ? সুন্দরী মেয়েগুলো মূল্যবোধ? সালা ফ্রড। ক্ষুব্ধ নাদিম আবারও তেড়ে এলো। পুরো ভার্সিটির সামনে বন্ধুত্বের এক নগ্ন মৃত্যু ঘটে গেল। নম্রতা মাথায় হাত দিয়ে 2 পা পিছিয়ে দাঁড়ালো। টলমলে চোখে দেখতে পেল বন্ধুত্বের মাঝে তীব্র এক কম্পন, ভয়াবহ এক ধস। এই ধসের ক্ষতিপূরণ করার সাধ্য কি তাদের আছে? দুপুরের কড়া রোদ এসে ঝিলিক দিচ্ছে কাচের দরজায়। ভেতরে এয়ার কন্ডিশনের মৃদু ঝিমঝিম শব্দ। রঞ্জন পূজা রেস্টুরেন্টের টেবিলে মুখোমুখি বসে আছে। পূজার গায়ে বাদামি আর খয়েরির মিশেলে সালোয়ার কামিজ, ঘন কালো চুলগুলো হাত খোপা করা। রঞ্জনের গায়ে কালো পোলো শার্ট, চোখে মুখে বিস্তৃত হাসি। মেশামশাই, আমার উপর বিরাট চেতে আছে মনে হলো। চেতবে না? তুমি সব সময় অমন নাস্তিকদের মতো কথাবার্তা বলো কেন? ওসব কথা মতো ওসব কথা যত বলার আমার সাথে বলবে, বাবার সাথে কেন? রঞ্জন হাসে। তোমার প্রতি প্রচন্ড ভালোবাসা আসছে আজ। পূজা ভ্রু কুচকায়। এই ছোট্ট কথাটিতে লজ্জায় রাঙা হয়ে আবেগে গলে যায়। মুখ টিপে হেসে ভ্রু নাচিয়ে বলে, কথা এড়াচ্ছ? রঞ্জন হাহা করে হেসে উঠল। আর ধর, সত্যি তোমাকে ভালোবাসি, এই কথাটা ভেবে প্রচন্ড সুখ সুখ লাগছে। আর মেশামশাইকে তেরানোর কি আছে? আমি আর মেশামশাই দুজনেই জানি বিয়ের পর আমাদের শ্বশুর জামাইয়ের হেব্বি ফাটবে। পূজা হেসে ফেলল। গালে হাত দিয়ে রঞ্জনের ফর্সা সুন্দর মুখটার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে উপভোগ করতে লাগলো। রঞ্জনের প্রাণোচ্ছল সব কথা। পূজাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ টিপল রঞ্জন। পূজা আবারও হাসলো। লজ্জারাঙা মুখ নিয়ে বলল, তবুও তুমি একটু সামলে চলো। বাবা যদি একবার রেগে যায় তো সর্বনাশ। চিন্তা করো না, তোমার বাবা আমার পাত্র হিসেবে বেশ পছন্দই করেন। তবুও যদি বাগড়া দেয় তাহলে শ্বশুরমশাইকে ডিরেক্ট কিডন্যাপ করে নেব। তারপর তোমার বাড়ি গিয়ে তোমাকে বিয়ে করব। তুমি তো আর পালিয়ে বিয়ে করবে না, আমিও পালিয়ে বিয়ে করব না। তাই যারা যারা ভিলেন হবে সব সাময়িক সময়ের জন্য কিডন্যাপ। প্ল্যানটা ভালো না? পূজা খিলখিল করে হেসে উঠল। পূজার ডান হাতটা আলতো ছোঁয়ায় নিজের হাতে তুলে নিল রঞ্জন। মাখনের টুকরো ছুতে যেমন সাবধানতা, ঠিক তেমনি এই সজাগ তার স্পর্শ। পূজাও হাসি হাসি চোখে রঞ্জনের দিকে তাকালো। রঞ্জন গাঢ় কণ্ঠে প্রশ্ন করল, আমার মহারানী কি চাই? তোমাকে চাই। আমি তো এক যুগ আগে থেকেই তোমার নামে দলিল হয়ে আছি মহারানী। এর বাইরে কি চাও? আমি তোমাকে স্পেশাল কিছু দিতে চাই। স্পেশাল কিছু চাও? পূজা নির্দ্বিধায় উত্তর দিল, তোমাকে চাই। তারপর? তোমাকেই চাই। তারপর? কেই চাই। রঞ্জন হঠাৎই গম্ভীর হয়ে বলল, আমি যে সামনের মাসে তুমিকে উড়াল দিচ্ছি নিয়ে দূর দেশে, কষ্ট হবে না? পূজার মিষ্টি মুখটিতে মুহূর্তে কালো মেঘ হানা দিল। পরমূর্তি হেসে উঠে বলল, হবে না। আমি তোমাকে ভালোবাসি, যার অর্থ আমি তোমার পুরোটাকেই ভালোবাসি। তোমার অভ্যাস, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা, তোমার ভালো লাগা, তোমার পরিবার এবং বন্ধু মহল, সব নিয়ে যে রঞ্জনটা, তাকেই ভালোবাসি। তুমি ইউএস যাচ্ছ তোমার স্বপ্ন পূরণের জন্য। নিজের স্বপ্ন পূরণ করে যখন আমার কাছে ফিরবে, তখন তোমার চোখে থাকবে তৃপ্তি, মনে থাকবে পরিপূর্ণতা। আমি তোমার সেই তৃপ্তিটা দেখতে চাই। তোমার সব স্বপ্ন পূরণে আমি তোমার পাশে থাকতে চাই।
তোমার চোখে চিকচিক করা খুশিটা দেখতে চাই। আহ, ভেবেই কি শান্তি লাগছে জানো। রঞ্জন হাসলো, চোখ দুটোতে ঝলমল করে উঠল মুগ্ধতা। পূজার ধরে রাখা হাতে আলতো চুমু দিয়ে বলল, দ্যাটস মাই লেডি। আমায় এত বুঝো কেন বলো তো? তুমি এত কেন ভালোবাসো বলো তো? তোমায় যদি আরো অনেক বেশি ভালোবাসতে পারতাম। তুমি আমায় যতটা বুঝো, আমিও যদি তোমায় ততটাই বুঝতে পারতাম। তারপর নিশ্চুপ নিস্তব্ধ কিছু সময় চোখে চোখে কথা হয় তাদের। দুজনের চোখেই খেলে যায় একে অপরের প্রতি সীমাহীন আকুলতা। একটা সময় ছোট্ট শ্বাস টেনে নীরবতা ভাঙলো পূজা। অনার্সটা শেষ করে গেলে হতো না? ওখানে গিয়ে মাস্টার্স করে নিতে। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলল, দাবাই এখনই যেতে বলছে। বাবাও রাজি, পাসপোর্ট ভিসা হয়ে গিয়েছে। দাবাই সেখানে ইউনিভার্সিটির ফর্মালিটি শেষ করে নিয়েছে প্রায়। আমি স্কলারশিপ পাচ্ছি, ভালো ভার্সিটি, সুযোগটা লুফে নেওয়া উচিত। এইটুকু বলে থামলো রঞ্জন। পূজার উৎসাহী চোখের দিকে তাকিয়ে বলল, বিয়ে করতে চাও? কেন? এখন তো বিয়ের কোনো প্ল্যান ছিল না। তোমার যদি আমাকে নিয়ে ভয় থেকে থাকে তো আমি তোমাকে বিশ্বাস করি। কোনো সম্পর্কের বাঁধনে টেনে হিঁচড়ে আমার সাথে বেঁধে রাখতে চাই না। তুমি যেমন আমায় উঠতে দিচ্ছ, আমিও তোমায় তেমনই উঠতে দিতে চাই। আমি তোমার পিছুটান নয়। তবুও তুমি চাইলে আমি বাসায় জানাতে পারি। পরিবার আমি যেমন পৃথিবী ফেলে তোমার জন্য অপেক্ষা করব, আমি জানি তুমিও পৃথিবী ফেলে আমার কাছেই ছুটে আসবে। এসব ভেবো না তো, জাস্ট ফোকাস অন ইউর ক্যারিয়ার। আমিও নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নিই। রঞ্জন স্বস্তির নিঃশ্বাস ফেলল। পূজার ডান হাতে হালকা চাপ দিয়ে বাঁকা হাসলো, বলল, আমার আবারও তোমাকে ঝাঁপিয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে। পাবলিক রেস্টুরেন্ট বলে পাচ্ছি না। পূজা কথাটা না শোনার ভান করে বলল, তুমি যে ইউএস যাচ্ছ, বন্ধু যে জানিয়েছো? আজই তো কনফার্ম হলাম, এখনো জানানো হয়নি। ওদের ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হবে। পূজা কিছু বলবে তার আগেই মেসেজ টোন বাজলো। নম্রতার পাঠানো মেসেজটা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ল রঞ্জনের। পূজার দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, জান, এখন উঠি, ওখানে একটু ঝামেলা হয়ে গিয়েছে। প্রচন্ড মন খারাপ নিয়ে জানালার ধারে দাঁড়িয়ে আছে নম্রতা। এই জানালা দিয়ে এক ফালি আকাশ দেখা যায়, অন্ধকারে ঢাকা নিকোষ আকাশ। তার মাঝে ছড়ানো ছিটানো কিছু তারা। তারাগুলোকে মাঝে মাঝে মুক্তোর মতো মনে হয় নম্রতা। একটা একটা করে সুতোয় গেঁথে বিশাল এক মালা বানাতে ইচ্ছে হয়। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। ভার্সিটিতে হয়ে যাওয়া বড়সড় ঝামেলাটা বড্ড ভাবাচ্ছে তাকে। অন্তু আর নাদিমের মধ্যে মন কষাকষি স্পষ্ট। বন্ধুত্বটাকে ফাটল ধরবে তো এবার। নম্রতা ভয় হয়, প্রচন্ড ভয়, অস্থির লাগে। নীরার প্রতি ঝিমিয়ে থাকা একটা রাগ ফুঁসে উঠে তাকায়। পর মুহূর্তে নিভে গিয়ে অসহায় ভঙ্গিতে চেয়ে থাকে অন্ধকারে আকাশটার দিকে। ঠিক তখনই মনে আসে আরফানের চিঠিটার কথা। দ্রুত পায়ে ব্যাগের কাছে ছুটে যায়। ব্যাগ থেকে চিঠিটা খুঁজে নিয়ে আবারও জানালার পাশে এসে দাঁড়ায়। টিমটিমে আলোয় পড়তে শুরু করে দমবন্ধ অনুভূতির সেই চিঠি। শ্যামলতা, আমার দুঃখী রাজরানী, তোমার দীর্ঘ দুঃখ কথনের নামকাদা আসামি আমি। বড় নির্দয়, নিষ্ঠুর, কিন্তু আমার জ্বলনও খুব কম ছিল না তাতে। তুমি ভুক্তভোগী, অভিযোগ অভিমান করেই রক্ষা তোমার, কিন্তু আমার যে রক্ষা নেই। তবে অভিমান আমারও হয়েছিল, তোমার নামে অভিযোগও জমিয়েছিলাম অনেক। 4 বছর অপেক্ষা করেছি, ছটফট করেছি, বাচ্চাদের মতো অভিমানও করেছি। এই বয়সে এসে কি এসব ছেলে মানুষই অভিমান মানায়? মানায় না। তবুও ফুলে ফেপে উঠেছে অভিমানের বহর। 4 বছর আগে শেষ চিঠি তো আমার ছিল। চিঠিতে যোগাযোগের নাম্বারটা লিখে দেওয়ার পরও কেন যোগাযোগ করলে না তুমি? কি দোষ ছিল আমার? কেন ঠকিয়েছিলে আমায়? ভীষণ ভারী এই প্রশ্নগুলো বোঝা টানতে টানতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি শ্যামলতা। এই 4 বছরে তবু তোমায় ঘৃণা করতে পারিনি। অভিযোগ অভিমান নিয়েও ভালোবেসেছি, শুধু ভালোবেসেছি। নির্ঘুম রাতগুলোতে তোমার গায়ে একটু পরশ পেতে ছটফট করেছি। বেলি ফুলের সুগন্ধহীন অক্সিজেনটাকে বিষের মতো গ্রহণ করেছি। 4টা বছর ভীষণ ফাঁকা ছিল এই বুক। সেই ফাঁকা বুকের গল্প তোমায় চিঠিতে জানাবো না শ্যামলতা। এই গল্প জানতে হবে তোমার নিজের প্রচেষ্টায়। তুমি যেদিন আমার ফাঁকা হাতটা ধরবে পরম নির্ভরশীলতায়, সব সংকোচ ভুলে আমার চোখে চাইবে, আমাকে বুঝবে, আমার চোখে চেয়ে জানতে চাইবে, সেদিন বলবো আমার একটা নির্ভরতা দরকার শ্যামলতা। তুমি শুধু এই আমিটাকে সামলাও। কথা দিচ্ছি তোমার পুরো পৃথিবীটা সামলানোর দায়িত্ব হবে শুধুই আমার। এতে তোমার ব্যক্তিগত নিষ্প্রভ। চিঠিটা পড়ে কপাল কুঁচকে গেল নম্রতার। চিঠিটা টানা 4-5 বার পড়ল সে।
নিষ্প্রভ চিঠি দিয়েছিল, কিন্তু নম্রতার কাছে তো পৌঁছায়নি সে চিঠি। তবে কোথায় গেল সে চিঠি? সেদিন রাতে বিছানায় যেতে যেতে ঘড়ির কাঁটা মধ্যরাতে গড়ালো। নম্রতা চিঠিটা সযত্নে তুলে রেখে বিছানায় বসতেই খেয়াল করলো নীরার শরীর মৃদু কাঁপছে। বিশাল হলরুমটিতে ওরা দুজন ছাড়াও জুনিয়র 4 জনের থাকার ব্যবস্থা। প্রশস্ত ঘরের সব আলো নেভানো। কোণার দুটো বিছানায় চার্জারের আলো জ্বেলে গুনগুন করে পড়াশোনা করছে দুজন জুনিয়র মেয়ে। রাত 12:30টার পর রুমে আলো জ্বালানো মানে সিনিয়রদের তোপের মুখে ভস্ম হওয়া, সিনিয়রদের ঘুমে ব্যাঘাত ঘটানো, প্রাইভেসি নষ্ট করা। সেই ভয় আর জড়তার জন্যই বৈদ্যুতিক বাতির পরিবর্তে চার্জার ল্যাম্প নামক এই অযাচিত ব্যবস্থা। তাদের চার্জার ল্যাম্পের মৃদু আলোয় উল্টো হয়ে শুয়ে থাকা নীরাকে অস্পষ্ট বুঝতে পারল নম্রতা। টের পেল তার কম্পন। নীরা কি তবে জেগে আছে? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নীরার বিছানার পাশে গিয়ে বসতেই চমকে উঠল। নীরা কাঁদছে। নম্রতা সচেতন হলো। ডান হাতটা আলতো করে নীরার বাহুর উপর রাখলো। তারপর তার থেকেও আলতো কণ্ঠে বলল, নিরু। নীরার শরীরের কম্পন তীব্র হলো। ভেঙে গেল প্রতিরোধ। হেঁচকি তুলতে তুলতে দুহাতে মুখ ঢেকে ফেলল। আড়াল করতে চাইল নিজের কান্না ভেজা চোখ ভেজা কণ্ঠস্বর। নম্রতা জুনিয়র মেয়ে দুটোর দিকে তাকিয়ে গলা উচালো। জেরিন, লিপা। মেয়ে দুটো তটস্থ ভঙ্গিতে মাথা তুলল। জি আপু। তোমরা একটু বারান্দায় যাও তো আপু। বারান্দায় গিয়ে দরজাটা ভেজিয়ে দেবে। না ডাকা পর্যন্ত ভেতরে আসবে না। মেয়ে দুটো অসহায় ভঙ্গিতে একে অপরের দিকে তাকালো। মাথা নিচু করে উঠে দাঁড়াতেই নম্রতা গম্ভীর কণ্ঠে শুধালো, কাল তোমাদের চিঠি আছে, বইটা সাথে নিয়ে যাও। বারান্দার আলো জ্বেলে দিলে পড়তে সমস্যা হবে না। মেয়ে দুটোর মুখ উজ্জ্বল হলো। বই আর নোট খাতা নিয়ে একবার আর চোখে নম্রতার দিকে তাকালো। তারপর দ্রুত পায়ে বারান্দার দিকে চলে গেল। নম্রতা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আছিস কেন? নীরা উত্তর দিল না। কিছুক্ষণ ঠাই শুয়ে থেকে কাঁদলো। নম্রতা একটু বিরক্তি নিয়ে বলল, কাঁদলে কোনো সমাধান হবে না। অল্পতে কাদার মেয়ে তো তুই নোস। তোর প্রতিরোধ শক্ত। আজ হঠাৎ এত কাঁদছিস কেন? নীরা উঠে বসলো। 2 হাতে চোখ মুছে নিয়ে বলল, তুইও আমায় দোষী ভাবিস না। না, তোর কি দোষ? আমার জন্য নাদিম আর অন্তর মধ্যে ঝগড়া হয়ে গেল। দুজনেই গোয়ার। কেউই এই ঝগড়া মিটিয়ে নিবে না, আমি জানি। রঞ্জন আছে, আমরাও আছি, কিছু হবে না। কিছুটা প্রাণহীন শোনায় নম্রতার কণ্ঠ। নীরা 2 হাতে কপাল চেপে ধরে বলল, অন্ত পাগল হয়ে গিয়েছে। ওর এখন কিচ্ছু জ্ঞান নেই। নাদিমের সাথে নিজ থেকে কথা সে বলবে না, আর নাদিম তো কখনোই না। নম্রতা ক্লান্ত শ্বাস টেনে বলল, বুঝিসই যখন, তখন কেন এত গড়াতে দিলি? কি হতো একটু কথা বললি? নীরা হঠাৎই গম্ভীর হয়ে গেল। চোখ মুখ ধীরে ধীরে শক্ত হলো। আমি জানি তুই আমায় দোষী ভাবিস, বাট আই এম নট দি কালপ্রিট। অন্তর মধ্যে ন্যূনতম ম্যাচুরিটি নেই। ওর বাবা মা শখ করে বিয়েতে রাজি হয়নি, চাপে পড়ে রাজি হয়েছে। বিয়ের পর আমরা কেউ ভালো থাকবো না। তাছাড়া এত কিছুর পর ওকে বিয়ে করা মানে লোক মুখে ছড়ানো মিথ্যাটাকে সত্যি করে দেওয়া। নম্রতার ভেতরটা থিতিয়ে থাকার আগে গনগন করে ওঠে। মেজাজ খারাপ হয়। মনের কোণে উকি দেয় প্রশ্ন, ভালোবাসা কি সত্যি এত যুক্তিতর্ক দিয়ে হয়? নীরা কি সত্যি অন্তুকে ভালোবাসে? নম্রতা তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে নীরার চোখে। উপলব্ধি করতে চায় অন্তুর প্রতি তার আকুলতা। না, নেই। নীরার ভিতর বিন্দু মাত্র তরলতা নেই। এত শক্ত নীরা, এত শক্ত তার ভিত। আমি কখনোই বন্ধুত্ব নষ্ট করতে চাইনি, কিন্তু কিভাবে কি হয়ে গেল বলতো? নীরার কথায় চোখ ফেরায় নম্রতা। উদাস কণ্ঠে বলে, কে কি চেয়েছিল আর কে কি চায়নি তার ভাবতে ইচ্ছে করছে না নিরু। সত্যটা হলো আমরা ভেঙে যাচ্ছি। নাদিম অন্ত ভেঙে দিয়েছে, ভেঙে গিয়েছিস তুইও। রঞ্জন দেশ ছেড়ে যাচ্ছে, আর বাকি রইলাম আমি আর ছোঁয়া। এটুকু বলেই থামলো নম্রতা। নীরার দিকে হালকা চমকানো দৃষ্টিতে তাকালো। হঠাৎ করে ভীষণ করুণ কণ্ঠে বলল, ওদের ছাড়া কি করে থাকবো বলতো? সারা জীবন একসাথে থাকার ওয়াদা কেউ করেনি। কখনো আলাদা হবো সেই চিন্তাটাও ছিল না। অতীত ভবিষ্যৎ কিচ্ছু জানতাম না। শুধু জানতাম আমি বলে কিছু হয় না, যা আছে সবই আমরা। আজ হঠাৎ আমরা থেকে আমি হয়ে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে নিরু, অসহায় লাগছে। নীরা কথা বলে না, চুপচাপ বসে থাকে। নম্রতার মনে ক্ষোভ জন্মায়। তীব্র ক্ষোভে হাসফাস করে। এই ক্ষোভটা আসলে কার উপর বুঝে উঠতে পারে না। এই ক্ষোভ বুঝি বিস্তৃত। 6টা প্রাণে কত প্রগাঢ় তার অস্তিত্ব। নম্রতার হঠাৎই সব রাগ গিয়ে পড়ে এর নিষ্প্রভের উপর। এই লোকটি যত ঝামেলার মূল। এই লোকটি চলে যাওয়ার পর থেকেই নম্রতার এই বেহাল দশা। সেদিন থেকে এই ক্ষোভ আর মন খারাপের পৃথিবীতে নম্রতার নিত্যদিনকার পদার্পণ।
নম্রতা বিছানা ছেড়ে উঠে যেতেই ডান পাশে কাত হয়ে শুয়ে পড়ল নীরা। নির্নিমেষ চেয়ে রইল একটু দূরে জ্বালিয়ে রাখা চার্জার ল্যাম্পটার আলোয়। সেই আলোয় চেয়ে থেকে নিজের অগোছালো জীবনটা নিয়ে ভাবলো নীরা। ভাবলো অন্তুর কথাও। অন্তুর সব কথাই নীরার জানা, কিন্তু অন্তুর পাগলামোকে মেনে নেওয়ার ভরসাও তার হয় না। নিজের আত্মসম্মান আর জেদটাকে পাশে রেখে ভাবলেও বড় ভয় করে নীরার। অন্তুর চাকরি নেই, অন্তুর বাবা বিয়েতে রাজি নয়, অন্তুর মাও ভীষণ ক্ষুব্ধ। সব থেকে বড় সমস্যা অন্তুর বাবার শর্ত। অন্তু তাকে বিয়ে করলে নীরার পড়াশোনা, খাওয়া পড়ার যাবতীয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।